সেদিন সারাদিন ঝড় বৃষ্টি চলছিল। আকাশ কালো মেঘে ঢেকেছিল, রাস্তায় প্রায় কেউ ছিল না। ফারিহান গাড়ি চালিয়ে শহরের বাইরে নিয়ে যাচ্ছিল রোদেলাকে। রোদেলা অবাক হয়ে জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি? ফারিহান রহস্যময় হাসি দিয়ে বলল, যেখানে আমাদের ছাড়া আর কেউ থাকবে না। ঘণ্টাখানেক পরে গাড়ি থামল এক পুরনো কাঠের কেবিনের সামনে। চারদিকে ঘন বন, বৃষ্টির শব্দে পুরো জায়গাটা ভিজে গেছে। বাতাসে মাটির গন্ধ, গাছের পাতা টুপটাপ ঝরছে। রোদেলা প্রথমে ভয় পেল। এখানে? এত নির্জন জায়গায়? ফারিহান তার হাত ধরে আসতে বলল, নির্জন মানেই তো আমাদের জন্য সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে রোমাঞ্চকর। কেবিনের ভেতরে ঢুকতেই হালকা অন্ধকার। কাঠের মেঝেতে বৃষ্টির পানি টুপটাপ পড়ছে, জানালায় মোমবাতির আলো দুলছে। বাইরে ঝড়ের শব্দ, ভেতরে শুধু নিস্তব্ধতা আর তাদের দ্রুত শ্বাস-প্রশ্বাস। রোদেলা চারপাশে তাকিয়ে আসতে বলল, যদি কেউ হঠাৎ চলে আসে? ফারিহান তার কানে ফিসফিস করে দিল, এখানে কেউ আসবে না, শুধু তুমি আর আমি আর এই ঝড়। বৃষ্টির শব্দ যেন আরও জোরে বাড়ছিল, কেবিনের ভেতরে উত্তেজনা আরও গা হচ্ছিল। প্রতিটি মুহূর্তে রোদেলার মনে হচ্ছিল সে এক নিষিদ্ধ দুনিয়ায় ঢুকে পড়েছে, যেখানে সময় থেমে গেছে। শুধু ঝড়ের শব্দ, বাতাসের গন্ধ আর দুজন মানুষের বেপরোয়া খেলা। বৃষ্টিভেজা সেই রাতটা তাদের জীবনের সবচেয়ে তীব্র, উত্তেজনাপূর্ণ মুহূর্ত হয়ে রইল। প্রতিবার ঝড়ের গর্জন যেন তাদের আবেগকে আরও বেপরোয়া করে তুলছিল। কেবিনের ভেতরে সেই রাত হয়ে উঠল এক অনন্ত স্মৃতি, যা কারও সঙ্গে ভাগ করা যাবে না, শুধু দুজনের গোপন রহস্য হয়ে থাকবে। রাত তখন অনেকটা গভীর। শহরের কোলাহল ছেড়ে সমুদ্রতীরে এসে দাঁড়াল অনন্যা আর আরিয়ান। আকাশ জুড়ে তারার মেলা, দূরে সমুদ্রের ঢেউ গর্জন করছে। চাঁদের আলোয় ভিজে উঠেছে পুরো সমুদ্রতট, বাতাসে নোনতা গন্ধ। অনন্যা ধীরে ধীরে হাঁটছিল, তার পায়ের ছাপ ভিজে বালিতে রয়ে যাচ্ছিল। হঠাৎ সে থেমে গিয়ে বলল, আরিয়ান, আমরা এখানে এলাম কেন? সবাই তো বলে রাতে সমুদ্রতট ভুতুড়ে, ভয়ঙ্কর। আরিয়ান ঠোঁটে দুষ্টু হাসি টেনে উত্তর দিল, কারণ ভয় আমাদের খেলাকে আরও রোমাঞ্চকর করে তোলে। এই রাতটা শুধু আমাদের জন্য। অনন্যার বুকের ভেতর ধরফর করছিল, কিন্তু সেই ভয় তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করছিল। চারপাশে কেউ নেই, শুধু ঢেউয়ের শব্দ আর বাতাসের শো শো আওয়াজ। সে অনুভব করছিল এই নিঃসঙ্গ সমুদ্রতট যেন একেবারেই তাদের দুজনের হয়ে গেছে। আরিয়ান হঠাৎ তার হাত শক্ত করে ধরল। অনন্যা তাকিয়ে দেখল, চাঁদের আলোয় আরিয়ানের চোখ জ্বলজ্বল করছে, যেন ভেতরে এক অদম্য আগুন জ্বলছে। সে ফিসফিস করে বলল, আজ রাতটা তুমি পালাতে পারবে না, অনন্যা। ঢেউ এসে ভিজিয়ে দিল তাদের পায়ের কাছে বালি। শীতল জল, চাঁদের আলো, নির্জনতা, সব মিলিয়ে মুহূর্তটা এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠল যে অনন্যা শ্বাস নিতে পারছিল না। ভয়ের সঙ্গে মিশে যাচ্ছিল এক অজানা কাঁপন, এক অদ্ভুত রোমান্স যা আগে সে কখনো অনুভব করেনি। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউ একটার পর একটা এসে ভিজিয়ে দিচ্ছিল বালি। অনন্যা দাঁড়িয়ে ছিল আরিয়ানের একদম কাছাকাছি, তার বুকের ভেতর ধরফর যেন ঢেউয়ের শব্দের চেয়েও জোরে শোনা যাচ্ছিল। বাতাসে ভিজে চুল উড়ছিল, তার চোখে ঝিকমিক করছিল ভয় আর আকাঙ্ক্ষার মিশ্র আলো। আরিয়ান তার হাত ধরে হঠাৎ টেনে কাছে নিল। অনন্যা প্রথমে চমকে উঠল, কিন্তু প্রতিরোধ করার আগেই অনুভব করল তার শরীরে এক অদ্ভুত কাঁপন ছড়িয়ে পড়ছে। সে ফিসফিস করে বলল, আরিয়ান, কেউ দেখে ফেললে? আরিয়ান ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলল, কে দেখবে অনন্যা? চারপাশে শুধু সমুদ্র, শুধু আকাশ, আর শুধু আমরা। ঢেউয়ের ছিটে এসে তাদের দুজনকে ভিজিয়ে দিল। ভিজে পোশাক শরীরে লেগে গেল, চাঁদের আলোয় সবকিছু আরও স্পষ্ট হয়ে উঠল। অনন্যা শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল, যেন পুরো পৃথিবী থেমে গেছে, শুধু তাদের বুকে ধকধক শব্দটা বেঁচে আছে। হঠাৎ সে বুঝতে পারল, ভয় আর দ্বিধা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, জায়গা করে নিচ্ছে এক অবিশ্বাস্য রোমাঞ্চ। তার মনে হচ্ছিল সমুদ্রের এই বিশাল ঢেউয়ের মতোই তাদের ভেতরের আবেগও কোনো বাঁধ মানছে না। সেই রাতটা হয়ে উঠল তাদের জীবনের এক গোপন অধ্যায়, যেখানে সমুদ্র ছিল সাক্ষী আর আকাশের তারা ছিল তাদের একান্ত খেলার আলো। চাঁদের আলোয় সমুদ্রতীর ভিজে উঠেছিল রূপালী আলোয়। বালির উপর দাঁড়িয়ে অনন্যা অনুভব করছিল ঢেউয়ের শব্দ যেন তার বুকের ধকধক করে ওঠা হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে বাজছে। সে যতবার আরিয়ানের চোখের দিকে তাকাচ্ছিল, ততবার মনে হচ্ছিল এই রাতটা আর কোনোদিন ভোলা যাবে না। আরিয়ান তাকে একদম কাছে টেনে নিল। ভিজে চুল থেকে পানি ঝরছিল অনন্যার গালে, ঠান্ডা বাতাসে কাঁপছিল সে।
কিন্তু সেই কাঁপনটা ভয় নয়, বরং উত্তেজনার। অনন্যা, আরিয়ান ধীরে ধীরে বলল। এই মুহূর্তে তুমি কি শুধু আমাকেই অনুভব করছ? অনন্যা নিঃশ্বাস আটকে মাথা নেড়ে সম্মতি দিল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। দূরে সমুদ্রের ঢেউ প্রচণ্ড শব্দে ভেঙে পড়ছিল তীরে। কেউ নেই, কোনো ভিড় নেই, কোনো মানুষের পদচারণা নেই, শুধু নোনতা হাওয়া আর অসীম অন্ধকার। অনন্যার মনে হচ্ছিল এই বিশাল পৃথিবীতে কেবল তাদের দুজন ছাড়া আর কেউ নেই। আরিয়ান তাকে টেনে নিয়ে গেল আরও ভেতরের দিকে, যেখানে বালি ভিজে নরম হয়ে গেছে। চাঁদের আলোয় তাদের ছায়া লম্বা হয়ে বালির উপর আঁকাবাঁকা হয়ে পড়েছিল। অনন্যা আস্তে বলল, যদি কেউ হঠাৎ এখানে এসে পড়ে? আরিয়ান তার চুলে হাত বুলিয়ে ফিসফিস করে উত্তর দিল, তাহলে তারা শুধু সাক্ষী হয়ে যাবে, আর কিছু নয়। এই রাতটা থামানো যাবে না। বাতাসে ভিজে যাওয়া চুল উড়ছিল অনন্যার মুখে, তার চোখ আধখোলা হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল, আর কোনো কিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। ভয় ধীরে ধীরে মিলিয়ে গিয়ে জায়গা নিচ্ছিল নিখাদ রোমাঞ্চের। ঢেউ হঠাৎ আরও জোরে এসে ভিজিয়ে দিল তাদের পুরো শরীর। ভিজে পোশাক শরীরে লেগে গিয়ে সবকিছু স্পষ্ট করে তুলল। সেই মুহূর্তে অনন্যা মনে করল সে যেন স্বপ্নে আছে, কিন্তু এটা বাস্তব, আরিয়ানই সেই বাস্তবতার কেন্দ্র। রাত তখন আরও গভীর হচ্ছিল। চাঁদের আলো ফিকে হতে হতে আকাশে মেঘ জমতে শুরু করল। ঝিরিঝিরি বৃষ্টি নামল, সমুদ্রতট ভিজে উঠল আরও বেশি। বৃষ্টি, ঢেউ আর অন্ধকার, সব মিলে চারপাশটা হয়ে উঠল একদম অবাস্তব। আর সেই অবাস্তব মুহূর্তে তারা দুজন নিজেদের সীমারেখা ভুলে গিয়ে বেপরোয়া হয়ে উঠল। রাত যত বাড়ছিল, উত্তেজনাও ততটাই তীব্র হচ্ছিল। বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে নেমে এসে মিশে যাচ্ছিল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে। প্রথমে শুধু টুপটাপ শব্দ, তারপর ধীরে ধীরে প্রবল বর্ষণ। চাঁদের আলো ম্লান হয়ে গেল, আকাশে কালো মেঘ জমল, দূরে বাজ পড়ার আলোয় সমুদ্রের ঢেউ গর্জে উঠল। অনন্যা দুহাত দিয়ে মুখ ঢাকল, ভিজে চুল গালে লেগে গেল। তার চোখে ভয় মিশেছিল, কিন্তু সেই ভয়ের ভেতর অদ্ভুত একটা টান অনুভব করছিল। আরিয়ান হেসে তার হাত ধরে বলল, ঝড় ভয় পায় তাদের, যারা একা থাকে। কিন্তু তুমি একা নও, তুমি আমার সঙ্গে আছো গু। ঢেউ হঠাৎ এত জোরে এসে পড়ল যে তারা দুজনেই ভিজে গেল একেবারে মাথা থেকে পা পর্যন্ত। অনন্যার পোশাক শরীরের সঙ্গে লেগে গেল, তার বুক ধরফর করতে লাগল আরও জোরে। সে আরিয়ানকে থামাতে চাইল, কিন্তু শরীরের প্রতিটা স্নায়ু তখন বিপরীত নির্দেশ দিচ্ছিল। আরিয়ান ফিসফিস করে বলল, আজ সমুদ্র আমাদের সাক্ষী। এই ঝড়ের রাতটা আমরা ভুলব না, অনন্যা গু। অনন্যা নিঃশ্বাস আটকে বলল, তুমি কি জানো আমি কখনো এতটা বেপরোয়া হইনি গে? আরিয়ান তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে উত্তর দিল, তাহলে আজকে প্রথমবারের মতো বেপরোয়া হয়ে যাও। বৃষ্টি ততক্ষণে আরও তীব্র হয়ে উঠেছে। সমুদ্রের তীরে ঢেউ আছড়ে পড়ছে, বজ্রপাতের আলোয় প্রতি মুহূর্তে চারপাশ ঝলমল করছে। সেই আলোয় অনন্যার মুখে ধরা পড়ছিল ভয়, আকাঙ্ক্ষা আর এক ধরনের অদ্ভুত সৌন্দর্য। ভেজা বালি, আকাশে বজ্রপাত, সমুদ্রের গর্জন, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল উন্মত্ত। অনন্যার মনে হচ্ছিল সে আর কোনোভাবে নিজেকে আটকাতে পারছে না। ভয়ের সঙ্গে মিশে যাচ্ছিল এক অনির্বচনীয় আনন্দ, যা তাকে প্রতিটা সেকেন্ডে আরও তীব্রভাবে টেনে নিচ্ছিল। সেই ঝড়ের রাতটা হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক অথচ সুন্দর মুহূর্ত। চারপাশে শুধু প্রকৃতির ভয়ঙ্কর শব্দ, আর মাঝখানে তারা দুজন, ভালোবাসা আর উত্তেজনায় সম্পূর্ণ ডুবে থাকা। ঝড় তখন একেবারে তাণ্ডব চালাচ্ছিল। আকাশ কালো, সমুদ্র গর্জন করছে, বৃষ্টি যেন তাদের শরীর ছিঁড়ে ফেলতে চাইছে। কিন্তু সেই ভয়ঙ্কর পরিবেশের মাঝেই অনন্যা আর আরিয়ানের ভেতরে জেগে উঠছিল অন্যরকম আগুন। অনন্যার ভিজে শরীর কাঁপছিল, কিন্তু সেটা ঠান্ডার জন্য নয়, বরং এক অজানা শিহরণে। তার চোখ আধখোলা, ঠোঁট কাঁপছিল। আরিয়ান তার মুখের দিকে তাকিয়ে বুঝে গেল সে আর আটকাতে পারছে না। সে আস্তে অনন্যার কানে ফিসফিস করে বলল, আজ রাতটা শুধু আমাদের। ঝড় থেমে যাবে, সমুদ্র শান্ত হয়ে যাবে, কিন্তু এই রাতের উত্তেজনা আমাদের মনে চিরদিন রয়ে যাবে গ। বজ্রপাতের আলোয় মুহূর্তে তাদের ছায়া ভেসে উঠছিল বালির উপর। ঢেউ এসে বারবার তাদের ভিজিয়ে যাচ্ছিল, ভেজা পোশাক শরীরের সঙ্গে লেগে গিয়ে প্রতিটা উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলছিল। বালির উপর পড়ে থাকা ভিজে দেহ আর গর্জন করা সমুদ্র, সবকিছু একসাথে মিশে যাচ্ছিল অবিশ্বাস্য রোমাঞ্চে। অনন্যার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, আরিয়ান, আমি আর পারছি না গি। আরিয়ান তার ঠোঁটের খুব কাছে এসে থেমে গেল, চোখের ভেতর জ্বলছিল বেপরোয়া আগুন। তাহলে নিজেকে থামিও না।
আজ রাতটা হবে আমাদের নিষিদ্ধ খেলার রাতকে। সমুদ্রের ঢেউ, বৃষ্টি, বজ্রপাত আর নির্জন রাতের অন্ধকার সব মিলে তাদের শরীর আর মনে তৈরি করছিল অপ্রতিরোধ্য এক উত্তেজনা। প্রতিটা মুহূর্তে তারা আরও গভীর ডুবে যাচ্ছিল সেই রোমাঞ্চের ভেতরে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়।